শুরু করছি আজকের পর্ব, ফোনে আসক্তি কি করে বলবো। আগের সপ্তাহেই আমরা যখন কথা বলছিলাম মন বসানো নিয়ে, তখনই ফোন থেকে মন সরানো নিয়ে কথা হবে তার একটা আবহ তৈরি হয়ে গিয়েছিল গত সপ্তাহেরও কিছু মানুষের চিঠি আজকে আমরা নেব, কারণ আজকের পর্বে সেটা অনেক বেশি প্রাসঙ্গিক। কিন্তু শুরু করব যার চিঠি দিয়ে। ভারী মিষ্টি করে তিনি লিখেছেন, ব্র্যাকেটে নাম প্রকাশে অনিচ্ছুক নই। থ্যাংক ইউ নাবিলা। বাংলাদেশ থেকে নাবিলা আমাদের জানিয়েছেন, গত 1 বছরে আমি লক্ষ্য করেছি আমার অতিরিক্ত ফোন আসক্তি আছে। একটুক্ষণ পর পর স্ক্রিন চেক করতে থাকি, কোনো মেসেজ এলো কিনা, নোটিফিকেশন এলো কিনা, এবং শুধুমাত্র হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার এই নয়, টেক্সটও এলো কিনা কনস্ট্যান্টলি দেখছি। নন স্টপ স্ক্রোল করছি। অফিসের কাজের মধ্যে বারবার ফোন চেক করা মোটেই ভালো দেখায় না, কিন্তু করে ফেলছি। আমার এর আগে কত হবিজ ছিল, আমার সমস্ত হবিজও প্রায় বন্ধ হয়ে গেছে। আরও একটি ভারী গুরুত্বপূর্ণ দিক নাবিলা লিখেছেন, সচেতন হয়ে লক্ষ্য করেছি যে কাজগুলিতে আমার দক্ষতা কম সেই কাজ করার সময় সবচেয়ে বেশিবার আমি ফোন চেক করতে থাকি, যেন ওটুকু আরাম তখন আমার মস্তিষ্কের প্রয়োজন হয়। ওদিকে আবার যে কাজগুলো ভালোভাবে পারি, যেগুলো করতে ভালো লাগে, সেদিকে যখন প্রলুব্ধ হচ্ছি তখন কিন্তু ফোনের দিকে অতটা মন যাচ্ছে না। আরও একটি চিঠি এসছে যেখানে মধুরিমা আমাদের জানিয়েছেন যে ফোনে আসক্তি তো ভীষণভাবেই রয়েছে, বারংবার বিভিন্ন অ্যাপের মধ্যে ঘুরে বেড়াই এবং নিজের কাজ আমাদের জমে থাকছে। কিন্তু এ কথাও মধুরিমা বলেছেন, ফোন নিয়ে থাকলে পুরো কনসেন্ট্রেশন যে ফোনকেও দিচ্ছি খেয়াল করে দেখেছি দিদি, তাও কিন্তু নয়, মাথার ভিতর অন্য জিনিসও তখন চলছে। তবু মনে হচ্ছে সেটা চলাকালীন ফোনের রিলস স্ক্রোল করি, অন্য কাজে ফিরতে পারছি না। আহেলি লিখেছেন, জয়েন্ট এন্ট্রান্সের প্রিপারেশন নিচ্ছি, প্রচুর চাপ, টেনশন। তার মধ্যে যখনই কোনো একটা গোল সেট করছি সে গোল আর রাখতে পারছি না, কারণ 5-10 মিনিটের ফোন বিরতি ঘন্টা কাটিয়ে দিচ্ছে। পড়ার ঘন্টা, পড়ার সময় কমছে, ফোনে থাকার সময় বাড়ছে, এবং এর ফলে আমার নিজের পড়াশোনা পাহাড়ের মতো জমছে। নাম প্রকাশে অনিচ্ছুক এরকম আরো অনেক চিঠি এসছে যেখানে আপনারা লিখেছেন যে ওই লকডাউনের সময় থেকে ফোনের প্রতি নির্ভরতা বেড়েছিল, কারণ ক্লাসেসগুলোও তখন অনলাইন ছিল। ওই যে আমার যন্ত্রটি হাতে এলো আর তাকে আমি কাজ ছাড়া করতে পারছি না। কেউ কেউ এও লিখেছেন, এই ফোনের কারণে বাড়ির লোকেদের সঙ্গে অশান্তি ভীষণভাবে বেড়ে যাচ্ছে। পরিবার বারণ করছেন, মা বারণ করছেন, বাবা বারণ করছেন, আমরা তর্ক করছি, না কিচ্ছু ক্ষতি হবে না, কিন্তু মনে মনে বুঝতে পারছি ক্ষতি হচ্ছে, নিজেও জানি ক্ষতি হচ্ছে। সেই ক্ষতি থেকে কি করে বেরোবো এই পথ আর খুঁজে পাচ্ছি না। বেশ, আপাতত যদি নাবিলার কথা ধরে একটা গুরুত্বপূর্ণ দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করব। নাবিলা লিখছেন যে যখন আমার একটা কোনো কাজে অতটা দক্ষতা নেই, অতটা ভালো লাগা নেই, তখন আমার মন সরে যাচ্ছে ফোনের দিকে। ঠিক, তার কারণ ফোন আমাদের এক ধরনের বিক্ষিপ্ততার, বিনোদনের উপাদান দিচ্ছে, যাতে সাময়িকভাবে আমি আমার খারাপ থাকা, খারাপ লাগা থেকে সরতে পারি। ফোন অনেকক্ষণ ঘাঁটবার ফলে যে একটা খুব দারুণ কিছু আমি পাবো তা নয়, অর্থাৎ আউটকামের মধ্যে একটা বিরাট কোনো প্রাপ্তি নেই, কিন্তু এই প্রসেসটার মধ্যে আমার কিছুক্ষণের জন্য ভুলে থাকা থাকছে। ডিস্ট্র্যাকশন যখন বলছি, খেয়াল করে দেখবেন যা আমাকে ডিস্ট্র্যাক্ট করে তা আদৌ আমাকে অ্যাট্রাক্ট করে। তাহলে ডিস্ট্র্যাক্টেড হচ্ছি কেন? তাহলে ও আমাকে এমন কিছু দিতে পারছে যেখানে আমার সাময়িকভাবে এই ব্যর্থতার বোধ, এই একটু কঠিন লাগছিল, বা কখনো কখনো নিদেন পক্ষে বরজাম কেটে যেতে পারে, আমার ওটা আরো অনেক বেশি আকর্ষক মনে হতে পারে। কিন্তু যে প্রসেসটার মধ্যে আমার আনন্দ আছে সে যে সবসময় আমাকে আরো ভালো থাকার দিকে নিয়ে যাবে এমন তো নয়। জীবনে এই রকম কাজ আমরা খুব কম পাবো যেটা আগাগোড়া করতে ভালো লাগবে, করার পরে ফলাফলটাও ভালো লাগবে। বহু সময় দেখবেন এমন অনেক কাজ আছে যেটার গোটা প্রসেসটা আমাদের ভালো লাগে না, কিন্তু সেটা পূর্ণ হলে, সম্পূর্ণ হলে, তার ফলে আমি জীবন থেকে যা পাচ্ছি ওইটি আমাদের ভালো লাগে। পড়াশোনা, গোটা পড়াশোনাটা করতে ভালো লাগে না, কিন্তু তার ফলাফলটা ভালো লাগে। আমি বহু শিক্ষার্থীদের বলতে শুনেছি, ম্যাম পড়তে ভালো লাগে না, ভালো রেজাল্ট করতে ভালো লাগে। খুব অনেস্ট উক্তি। পড়াশোনার গোটা প্রক্রিয়া তো সত্যিই আমাদের সবসময় ভালো লাগা দেবে না। তাহলে একটু খারাপ লাগলেই তক্ষুনি আমি মনের এই বায়নার উত্তরে সে যা চাইছে তাকে দিয়ে দেব, এই যদি আমার অভ্যাস হয়ে দাঁড়ায় তাহলে তার বায়না আরো বাড়বে, কিন্তু তার থেকে আমার যা পাওয়ার কথা ছিল পাওয়া হবে না। আমরা মন বসানোর পর্বতেও তাই নিয়ে কথা বলেছি। ইনফ্যাক্ট যখন টাইম টেবিল সেট করার কথাও আহেলি লিখছে, আহেলি বলছে 5-10 মিনিটের বিরতি ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিচ্ছে।
তার কারণ ওই বিরতিতে আমি যা পাচ্ছি আমার পড়ার বইয়ের মধ্যে সেটা তো নেই। এবং এখানে আরো একটি বাস্তবিক দিক আমাদের বুঝতে হবে। আমি কিছু কাগজে কিছু লেখা, সেটা একটা যে ডাইমেনশনে যেভাবে পাবো, ফোন এবার একটু ভেবে দেখুন তো, একটা অডিও ভিজুয়াল ইম্প্যাক্ট নিয়ে আসছে। এতগুলো চলমান দৃশ্য, তার ধ্বনি, তার যে রং, সে তো সত্যিই অনেক বেশি অ্যাট্রাক্টিভ স্টিমিউলাই ওয়াইজও, যেটা কিন্তু আমার পড়ার বই বা একটা পিডিএফ ফাইল যখন পড়ছি তার সঙ্গে পাল্লা দিয়ে উঠতে পারবে না। কিন্তু কন্টেন্ট, তার ধার, তার প্রয়োজনীয়তা, এইখানে এসে আমার মন বিভ্রান্ত হচ্ছে, শুধু বিক্ষিপ্ত হচ্ছে না। কিন্তু অনেক সময় এই পিডিএফ থেকে আমার যা আহরণ আছে, আমি আপাত দৃষ্টিতে একটা শুষ্ক ফরম্যাটে যা পাচ্ছি, তার থেকে আমার নিজের জীবনে প্রয়োগ করার মতো যা শিখবো, একটা রিল স্ক্রোল করে তো শিখছি না। যে কারণে, হ্যাঁ মধুরিমা, ফোন স্ক্রোল করতে করতেও মনে হচ্ছে মন পুরো ওখানে নেই, কারণ ওখান থেকে মনের অত আহরণ নেই, বিক্ষিপ্ততা আছে। কাজ ফেলে রেখে যখন ফোন দেখছি তখন সেখানেও নিজেকে পুরোপুরি দিতে পারছি না। মন আদতে এক জায়গায় বেশিক্ষণ থাকার অভ্যাস থেকে সরে যাচ্ছে, কারণ তাকে নানান উপাদান দেওয়ার মতন একটা বিকল্প পৃথিবী আমাকে ফোন দিয়ে দিচ্ছে। এক মুহূর্তও যাতে আমি বোর্ড না হই তার উপাদান দিয়ে দিচ্ছে। মোবাইল ফোন, চলমান ফোন আসার পর আমাদের তো সেই অভ্যাসটা তৈরি হয়ে গেছে। আমি কিছুটা ল্যান্ডলাইন জেনারেশন ট্রানজিশন দেখেছি। আমার মনে আছে আমার জীবনে মোবাইল ফোন আসার আগে আমিও যখন কোথাও একটা বসে আছি, হয়তো কিছুই করছি না, কাউকে অত চিনি না, ফোন তো হাতে থাকতো না, হয়তো একটু বোর্ড হতাম, হয়তো চারপাশটার দিকে আর একটু মন দিতাম। এই অভ্যাস কিন্তু আমাদের অনেকের এখন চলে যাচ্ছে। খেয়াল করে দেখবেন, একটা কোনো পরিসরে আমরা হয়তো বাকিদের অত চিনি না, কি করব বুঝতে পারছি না, প্রথমেই কার আশ্রয় নিই? ফোনের আশ্রয় নিই। ল্যান্ডলাইনটিকে তো আর হাতে করে করে নিয়ে ঘোরা সম্ভব ছিল না। ফলে তখন আমি মাঝে মাঝে বোর্ড হতে পারি, একটু একা বোধ করতে পারি, আমার মন মাঝে মাঝে অত ভালো আমায় বোধ নাও করাতে পারে। এইগুলির প্রতি আমাদের যে সহনশীলতা ছিল তার অভ্যাস চলে যাচ্ছে। তো এর ফলে যেটা হচ্ছে, প্রয়োজনীয় কাজের ক্ষেত্রেও যখন আমি নিযুক্ত হচ্ছি, সেখানেও যখন কখনো একটু একঘেয়েমি আসছে, একটু কঠিন লাগছে, তাদের ওপর ভালো না লাগা আসছে, ভালো না লাগার সঙ্গে সহাবস্থানে যুক্তই হতে পারছি না। ভালো না লাগার প্রতি আমাদের আর কোনো সহিষ্ণুতা নেই। তক্ষুনি একটা ভালো লাগার দিকে ছুটতে হবে। সে ভালো লাগা যে অনেকক্ষণের ভালো লাগা তা কিন্তু নয়। বেশ, এটা দেখতে দেখতে আরেকটায় যাব, আরেকটা, তারপর আরেকটা, তারপর আরেকটা। হ্যাঁ আহিলু, তারপর অনেকটা সময় চলে যাচ্ছে বাবা, এবং তখন বুঝতে পারছি ওরে বাবারে আমার কত পড়া জমে গেল। এখানে একটা ভিশাস সাইকেলও থাকছে। এই যে এতটা জমে গেল, কিন্তু আমায় ছেড়ে যাবে না। মানে আমি তো একটা কোর্স করবো ঠিক করেছি, বা একটা কোনো পরীক্ষার প্রিপারেশন যখন নিচ্ছি, সেটা তো আমারই জীবনের একটা পরিকল্পনার অংশ। এবার যখন আমি তার কাছে ফিরবো, অনেকটা সময় অন্যত্র ব্যয় করে ফিরবো, সেও তার ভার কলেবরে বাড়িয়ে বসে আছে। তো তখন আমাকে আরো বেশি দুশ্চিন্তার মধ্যে দিয়ে পড়াটা করতে হবে। যে পড়াটা আমি কমপ্লিট করবার জন্য 3 দিন হাতে পাচ্ছিলাম, ফেলে রাখার ফলে যখন সেই পড়াই আমাকে এক বেলার মধ্যে কমপ্লিট করতে হচ্ছে, চাপ পড়ছে। যেই মুহূর্তে চাপ পড়ছে, ওই চাপ থেকে মুক্ত হওয়ার জন্যও তখন মনে হচ্ছে আবারও কার আশ্রয় নিই? যে আমাকে এতদিন ভুলিয়ে রেখেছিল, আমার ফোন বা এমন কিছু যা আমাকে সাময়িক বিনোদন দেয়। ইনফ্যাক্ট এই জায়গায় দাঁড়িয়ে আমরা যদি একটু সমাধানের দিকে সত্যিই তাকাতে চাই, প্রথমেই যে কথাটি বলবো সেটা শুনতে সহজ, করা কঠিন। আমাদের একটু খারাপ থাকা, অত ভালো না থাকার সঙ্গেও সহাবস্থানে আসতে হবে। এমন কোনো কাজ নেই, দায়িত্ব নিয়ে বলতে পারি, এমন কোনো কাজ নেই যার গোড়ার থেকে শেষ অবধি গোটাটা আমি একইভাবে এনজয় করব, করতে গিয়ে অতটাই স্টিমিউলেটেড বোধ করব। ধরা যাক, এই যে পরীক্ষার্থীরা যখন আমাদের চিঠি পাঠান, তাদের বলবো তাদের শিক্ষকরাও ক্লাস নিতে যতটা এনজয় করেন, পরীক্ষার খাতা দেখতে অতটা এনজয় করেন না। আমরা অনেকেই এটা জানি। কিন্তু তাদেরও তো সেটা করতে হয়, পেশার অংশ হিসেবে করতে হয়। এই যে বই মেলা গেল কিছুদিন আগে, একটা লেখা লিখতে যত ভালো লাগে, প্রুফ রিডিং করতে তো অত ভালো লাগে না। গোটা কাজটা যদি দেখতে হয়, তাহলে এইটাও তার অংশ হিসেবে আসবে। এবার যদি আমি পড়াশোনার ক্ষেত্রেও ভাবি, একটা কনসেপ্ট প্রথমবার শুনলাম, বাহ দারুণ লাগলো, একটা ফর্মুলা প্রথমবার শিখলাম, আহা নতুন নতুন। কিন্তু তারপর যখন চর্চায় আনবো, সেখানে একটু একঘেয়েমি থাকবে, একটা না পারার বোধ থাকবে, বাবা ওই একই বোরিং জিনিস পড়ছি মনে হবে। এমনও কিছু জিনিস হয়তো পড়বো যেটা আমার একেবারে পছন্দ হয় না, কিন্তু তথাপি আমার ঠিক যেটুকু পছন্দ হবে আমি সেইটুকুই করব। এই যদি আমার নিজের কাছ থেকে নিজের প্রত্যাশা হয়, বা পৃথিবীর কাছ থেকে আমার প্রত্যাশা হয়, আমার হতাশা বাড়বে, কারণ এরকম পৃথিবী তো নেই, বাস্তব তো এমন নয়।
তাহলে সেখানে যদি আমার একটু খারাপ লাগলেই, একটু বোর্ড লাগলেই, একটু কম উত্তেজিত লাগলেই আমি অন্য কিছুকে অবলম্বন করে ফেলি, আমার এই অসুবিধের জায়গাটা কিন্তু অমীমাংসিতই থেকে যাবে। বরং প্রত্যেককে বলবো, বিশেষ করে শিক্ষার্থীরা বা অন্যরাও যারা চিঠি পাঠিয়েছেন, যে যা করতে ভালো লাগে না সেখান থেকে শিফট করে যাই, যেটা করতে ভালো লাগে না, সেটা ভালো লাগছে না তার সঙ্গে আরেকটু সংলাপে আসুন। না করতে ভালো লাগছে না, কিন্তু যদি করে ফেলতে পারি তখন কি ভালো লাগবে? ভালো লাগাটা প্রক্রিয়ায় নেই, ভালো লাগাটা কি ফলাফলে আছে? যদি তা থাকে তাহলে আমি এখনকার মতন একটা সাময়িক ফ্রাস্ট্রেশন, অত ভালো না লাগা নিই, কারণ রেজাল্টটা যখন আসবে তখন কিন্তু আমার ভালো লাগবে। উল্টো দিকে আমি যদি অনেকক্ষণ রিল স্ক্রোল করি আহেলি, আমার যদি রেজাল্ট মনের মতো না হয় বাবা, তখন কি আছে? আমি তো খুব মনের মতন করে রিল স্ক্রোল করেছিলাম গোটা পরীক্ষার পিরিয়ড, এইটা ভাবলে কিন্তু তোমার ভালো লাগবে না। বা যাদের রিল দেখছিলাম তখন সেইটি দেখতে দেখতেই মনে হবে হাউ হ্যাপি দে আর, আমার তো হলো না। এরকম চিঠিও এসছে, পড়বো সেই চিঠিও। তাহলে যা দেখে আমার মন এখনকার মতন একটা আরাম পাচ্ছে, ওই আরামের মধ্যেই আরো একটা বিপজ্জনক অবস্থার ফাঁদ রয়েছে। আজকে যদি তা আমি চিহ্নিত করে নিজেকে একটু আবারও প্রয়োজনীয় কাজে নিযুক্ত করতে পারি, তারপর আমি ফোনের কাছে যাব, সেই সমাধানের অংশেও আসবো। জীবন থেকে ফোন সরিয়ে দিতে হবে না, কিন্তু এখন যে কাজটুকু আমি হাতে নিয়েছি সেইটা একটু কমপ্লিট করি। আরো একটা সাজেশন থাকবে নাবিলার জন্য এবং আহেলির জন্য, এমনকি সেই সমস্ত নাম প্রকাশে অনিচ্ছুক চিঠির জন্যও যেখানে তারা লিখছেন বিরতিতে ফোন হাতে নিচ্ছিলাম, তারপর ওটাই আমার সব হয়ে উঠছে। বিরতিতে এমন কিছুতে যাব না যা আমাকে এতটা আকৃষ্ট করে। ধরা যাক আমি পড়ছি, পড়ার মধ্যে একটা ব্রেক নেওয়ার কথা ভাবছি, আমি একটা অর্গানাইজেশনে কাজ করি, আমাকে একটা জিনিস এখন বসে লিখতে হচ্ছে বা আমাকে একটা কোনো রিপোর্ট বানাতে হচ্ছে। আমার যদি একটা ব্রেক নিতে ইচ্ছে করে আমি ব্রেক নেব, হয়তো একটু বেরোলাম, একটু চা খেলাম। সেই সময় ফোনে একটা সিরিজ দেখতে শুরু করবো না, বা সেই সময় দৌড়ে একটা পোস্ট করে দেবো না যেখানে বারবার ফিরে গিয়ে দেখবো কে কমেন্ট করলো, কে লাইক করলো, বা কারুর সঙ্গে এমন কোনো সংলাপের থ্রেড খুলবো না যার উত্তর না আসা অব্দি আমি অস্থির বোধ করি, ওই সময়টায় খুলবো না। বিরতিকেও ব্যবহার করতে শিখতে হবে। ও যদি বিরতি হয় তাহলে তখন আমি এমন কিছুর সূত্রপাত ঘটাবো না যা আমার কাছে অনেক বেশি আকর্ষক। আমরা যদি সেইখানটাতে বিরতির জন্যও কিছু প্ল্যানিং রাখতে পারি। ব্রেক প্ল্যানিং ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট ইন এনি ওয়ার্ক। কাজটাও যেরকম প্ল্যানিং এ রাখবো, বিরতিতেও প্ল্যানিংটা রাখি, একটা আন্দাজ রাখি। বিরতিতে সাধারণত আমি কি করি, যারা বাড়িতে রয়েছেন, বিরতিতে উঠলাম, একটু এঘর ওঘর করলাম, একটু এর সঙ্গে গপ্প করলাম, ওই এদিকে ওদিকে একটু তাকালাম, অত এমন কিছুতে ঢুকে পড়লাম না যেখানে আমার অনেকটা সময় ব্যয় হয়ে যাবে। মধুরিমাকে বলবো, ফোন দেখছি যখন, তখনও আমার মনের মধ্যে অন্য কিছু ঘুরছে, আমার মন কোথায় না কোথায় ঘুরছে। এই কারণেই গতদিনের পর্বটি প্রাসঙ্গিক। মন বসে না, কি করে বলবো এই নিয়ে পর্বে মনের বিচরণ, তার সঙ্গে সংলাপের কিছু পথ আমরা তৈরি করার চেষ্টা করেছিলাম। মধুরিমা, এইটার জন্য হয়তো সেই পর্বটি প্রাসঙ্গিক হতে পারে, একটু ফিরে গিয়ে দেখতে পারো। আপাতত ফোন এবং বাকি কাজ, আমার খুব ভালো লাগার কাজ, অত ভালো না লাগার কাজের মধ্যে আমরা যদি একটা বাস্তবিক সেতু বন্ধন করতে পারি, যাতে দুটোই থাকে, শুধু আমার যা ভালো লাগবে আমি তাই করব, নিজের সঙ্গে নিজের এই সংকল্প থেকে যদি একটু সরতে পারি। ফোন থেকে কেন সরতে পারছি না, ফোনে এক্স্যাক্টলি কি দেখি, তার কিছু নমুনা রয়েছে আমাদের পরবর্তী চিঠিগুলিতে। পৃথা লিখেছেন, আমি একজন অন্তর্মুখী মানুষ, আমার অত বন্ধু নেই, কিন্তু আমি যখনই ক্লাসের পিরিয়ডের মধ্যে দেখি অন্য বন্ধুরা আড্ডা মারছে, আমি কি করব? আমি ঢুকে পড়ি ফোনে, অন্যের স্ট্যাটাস চেক করতে থাকি, নিজে একটা স্ট্যাটাস দিই, কোনো একটা পোস্ট করে দেখতে থাকি, কে আমায় লাইক করলো, ঘন ঘন দেখতে থাকি। এই একই ধরনের চিঠি এসেছে আরো কিছু মানুষের কাছ থেকে। আরেকটি চিঠি নাম প্রকাশে অনিচ্ছুক, তিনি লিখেছেন, আমি বোধহয় ফোন স্টকার। যাদের প্রতি কখনো আকর্ষণ ছিল, যাদের সঙ্গে কিছুদিনের জন্য সম্পর্ক হয়েছিল, তাদের প্রোফাইল বারবার দেখতে থাকি। মাঝে মাঝেই যখন খুব একা লাগে তখন অন্যের জীবন কে কতটা ভালো আছে দেখি। বিশ্বাস করুন, দেখার পর যে খুব ভালো বোধ করি তা না, ইনফ্যাক্ট খারাপ বোধ করি, ভীষণ ছোট লাগে, নিজেকে অসম্মানিত লাগে, কিন্তু এই অভ্যাস থেকে কিছুতেই বেরোতে পারছি না। আরেকজন যেরকম লিখেছেন যে আমি মূলত দেখি বিভিন্ন ধরনের সিনেমা, সিরিজ, আমার আজকাল গল্পের বই পড়বার অভ্যাস চলে যাচ্ছে, আমার শুধুই দেখতে ভালো লাগে। এও কি এক ধরনের আসক্তি? কি করব যদি বলেন? এই চিঠিগুলিকে নেব কারণ এখানে এক ধরনের কন্টেন্ট স্পেসিফিকেশন আছে,
এর আগের চিঠিগুলিতে কি দেখছিটা অত ইম্পর্টেন্ট ছিল না, পড়াশোনা করতে চাইছি না, অন্য কাজ করতে ভালো লাগছে না, যা পাই তাই দেখছি, এই মানসিকতার বরং পরিচয় আমরা পেয়েছি। এখন যে চিঠিগুলি পড়ছিলাম সেটা খুব গুরুত্বপূর্ণ, কারণ ফোন অনেক সময় আমাদের এই একাকিত্ব বোধ থেকেও কিন্তু মুক্ত করে দিচ্ছে, এবং সেটা গোটাটা মিথ্যেও নয়। ইনফ্যাক্ট আমরা জানি যে সোশ্যাল মিডিয়াতেও এমন অনেক কমিউনিটি আছে যেখানে কিন্তু আমরা যুক্ত হতে পারছি। বহু সময় আমরা দেখেছি যারা অন্তর্মুখী মানুষ সরাসরি মুখোমুখি বসে কথা বলতে তারা অনেক সময় অস্বস্তি বোধ করেন। সেখানে এই যে একটা স্ক্রিনের আড়াল, তার উল্টো দিকে কিছু মানুষ রয়ে গেলেন, প্রয়োজনে হাত ধরলেন, তার একটা স্বস্তি এসে পৌঁছয় বই কি। এই দিকটিকে আমরা কিন্তু পুরোপুরি খুব সমস্যাজনক দিক বলে চিহ্নিত করব না। ইনফ্যাক্ট ফোন, সোশ্যাল মিডিয়া মানেই খারাপ এমনটা কে বলেছে? এই অনুষ্ঠানও তো আপনারা অনেকে ফোনে দেখছেন। তাহলে সুতরাং কন্টেন্ট যদি আমাকে সত্যিই ভালো বোধ করায়, সেক্ষেত্রে সেই কন্টেন্টের সঙ্গে আমি নিশ্চয়ই যুক্ত থাকতে পারি। ইনফ্যাক্ট যিনি লিখেছেন যে আমার বই পড়ার থেকে অডিও ভিজুয়ালি দেখতে বেশি ভালো লাগে, অনেকে আছেন যারা বলেন যে আমার পডকাস্ট শুনতে বেটার লাগে, পড়তে অত ভালো লাগে না। আমি ইনফ্যাক্ট মনে করি কন্টেন্ট যদি আমার ভালো লাগে সে কন্টেন্টের কাছে নিশ্চয়ই ফিরবো। কিন্তু পৃথা এবং নাম প্রকাশে অনিচ্ছুক যারা চিঠি পাঠিয়েছেন তাদের বলবো, কখন ফিরছিটুকু একটু আমি আমার মতন করে ধার্য করে নিই। এমন যদি হয় পৃথা, দুটো পিরিয়ডের ফাঁকে আমি মাঝে মাঝে হয়তো নিজেকে একটু অন্যের সঙ্গী করে তুলি, হয়তো আমার ভার্চুয়াল বন্ধুদের সঙ্গী করে তুলি, সেটা এক ধরনের সখ্য, সেখানেও কখনো কখনো আমি থাকবো। কিন্তু যখন ক্লাসটি চলছে, যখন আমার শিক্ষক ক্লাস নিচ্ছেন, তখন আমার মন কি ওই পোস্টের দিকে পড়ে আছে, তাহলে সচেতন হও, সেখানে সতর্ক হও। আগের এপিসোডেও যেরকম বলেছিলাম, আমি যখন যেখানে আছি মাঝে মাঝে একটু চেক করব মন সত্যিই সেখানে আছে কিনা। তাহলে পৃথা, যদি এমন হয় যে পরের পিরিয়ডটা খুব গুরুত্বপূর্ণ, ঠিক তার আগে আমি ফেসবুকে একটা স্ট্যাটাস দেবো না, একটু পরে দিই। আচ্ছা, আমার যে ভার্চুয়াল বন্ধুরা তারাও যেমন রইলেন, কখনো কখনো তার বাইরেও আমার পরিপার্শ্বে যারা রয়েছে একটু মেশার চেষ্টা করে দেখি না তাদের সঙ্গে। আবারও প্রত্যেকের সবকিছু আমার ভালো লাগবে না, ঠিক যেরকম আমার পড়ার বইয়েরও সব পড়া আমার ভালো লাগবে না। সমস্তটাই মনের মতো হবে এমন পৃথিবী আমরা কেউ পাই না। তাহলে আমার ক্লাসরুমেও যে রয়েছে, আমার যিনি অফিস কলিগ বা যিনি আমার প্রতিবেশী, তারও অনেক কিছু আমার ভালো না লাগতে পারে, কিছু কিছু ভালো লাগতে পারে। যেটুকু আমার ভালো লাগে সেখানে সংযুক্ত হব। ভার্চুয়াল পৃথিবীতে যারা রয়েছে তাদেরও যেটুকু তারা প্রদর্শন করছেন সেটুকুর সঙ্গে আমি যুক্ত হলাম। তাদের যেহেতু গোটাটা দেখতে পাচ্ছি না, তার ভার হয়তো আমার ওপর নেই, কিন্তু যারা আমার পরিপার্শ্বে রয়েছেন তাদের সঙ্গে একটু অন্যভাবে সংযুক্ত হই। যারা ভার্চুয়াল জগতে রইলেন তারা যদি কখনো কখনো আমার এই একাকিত্ব ভেদ করে আমাকে ভরিয়ে দেয়, রইলেন না হয় তারাও। কে কখন কতটা জুড়ে থাকবেন সেখানে যেন ফাইনাল ডিসিশন আমার থাকে। যিনি লিখেছেন যে আমার প্রাক্তনের জীবন বা যাদেরকে পছন্দ করেছি কখনো বা এখনো হয়তো করি, তাদের জীবনের পাতা হয়ে যাচ্ছে, এইখানে একটা কথা একটু বলতে চাইবো। অনেক সময় আমরা সোশ্যাল মিডিয়া যখন অন্যের জীবন দেখছি, আমাদের মধ্যে একটা খারাপ লাগা তৈরি হয়, এক ধরনের তুলনা বোধ তৈরি হয়। আমাদের মনে হতে থাকে বাবা সবাই কত হ্যাপি, সবাই তার মনের মতন জীবন পেয়ে গেল, সঙ্গী পেয়ে গেল, আমি একা, আমারই কিছু হবে না, এমনটা মনে হয় বই কি। ভালো লাগছে না সেটা ভাবতে, কিন্তু বারবার তাদের জীবন ধরে ধরে দেখছি। এইখানেও এক ধরনের ইলিউশন থাকতে পারে। ঠিক যে সময় আমি খুব খারাপ আছি, আমি তো সেই সময়ের সেলফি তুলে পোস্ট করছি না। তাহলে ওদেরও যে জীবনের ছবি দেখছি, ওটা ওদের বিপন্নতার, ভেঙে পড়ার, ক্রাইসিসের ছবি নয়। ওদেরও কিছু উদযাপনের ছবি ওরা হয়তো শেয়ার করছেন, কারণ সেটুকুর মধ্যে দিয়ে ওরাও নিজেদের জীবনের এই মুহূর্তগুলোকে একটু মনে রাখতে চাইছেন, ওরাও একটা মান্যতা পেতে চাইছেন। ওই পৃথা যেরকম লিখছেন, আমি কিছু একটা পোস্ট করলাম, অন্যেরা এসে লাইক করে গেল, আমাকে লাইক করলো, একটা ভ্যালিডেশনের বোধ এলো, তো ওরাও হয়তো সেইটা চাইছেন। আমার এত মান্যতা, এত মানুষের ভালো লাগা পেতেই হবে, এই প্রমাণের দায়ে কেন আমরা নিয়ে ফেলছি? কারণ কোথাও নিজে সত্যিই ভালো আছি কিনা তা নিয়ে নিজেই খুব নিশ্চিত নই। জানিয়ে আমি খুব নিশ্চিত, তা আমাকে অন্যকে দেখিয়ে বারবার প্রমাণ চাইতে হবে না তো। এমনও কি হতে পারে যে পৃথিবীটার ছবি আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ায়, সেই পৃথিবীটা আদতেও কোথাও কোথাও একটা ভ্রমের অংশ। আমি সেই ভ্রমের মধ্যে কিছুক্ষণ থাকতে পারি, কিন্তু সেই ভ্রমকে সত্যি বলে বিশ্বাস না করতে পারি। একটা সিনেমাকে সিনেমা বলে দেখি, কিন্তু সেটা সত্যি ঘটছে ধরে নিলে তো মুশকিল। সেই ভিলেনকে বাস্তবে দেখতে পেলে ভেবে নিচ্ছি না তো তিনি সত্যিই একজন দুষ্কৃতী। এও ঠিক তাই, যে জীবন দেখছি সে জীবন সে যেটুকু দেখাচ্ছে অংশ, তার গোটা যাপনের অংশ নয়।
নাম প্রকাশে অনিচ্ছুক একটি চিঠি নেব। উনি জানিয়েছেন আমার সাইকিয়াট্রিস্ট ডায়াগনোজ করেছেন মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার এবং তার সঙ্গে সঙ্গে আমার একটু অ্যাটেনশন ডেফিসিটেরও সমস্যা রয়েছে। ওষুধ খাচ্ছি, আমাকে ফোনের ব্যবহার রেস্ট্রিক্ট করতে বলা হয়েছে, কিছুতেই সেটা ফলো করতে পারছি না। ইনফ্যাক্ট এই মাইন্ডলেস স্ক্রোলিং এর ফলে আমার ভীষণ অপরাধ বোধ আসছে, মনে হচ্ছে যা করতে বলা হলো করতে পারছি না, তার ফলে মুড আরো অফ হয়ে যাচ্ছে। একই ধরনের উক্তি আরো কিছু চিঠিতে এসেছে, নাম প্রকাশে অনিচ্ছুক তাঁরাও লিখছেন যে আমাকে ফোনের ব্যবহার থেকে সরতেই হবে দিদি, প্রত্যেক দিন এই পরিকল্পনা করি, সংকল্প করি বলতে পারেন, কিন্তু কিছুতেই সে সংকল্প রাখতে পারছি না। আত্মসংযম এত কমে গেল কি করে? ফোনের কাছে এইভাবে আমি হেরে যাব, এটা কি আমার দুর্বলতা? আরেকটি চিঠি এখানে খুব গুরুত্বপূর্ণ, স্পন্দনা লিখেছেন, একটি ডকুমেন্টারি দেখেছিলাম দিদি, যেখানে খুব সুন্দরভাবে বোঝানো হয়েছিল কিভাবে এই সোশ্যাল মিডিয়া তৈরি হয়েছে, কিভাবে তারা আমাদের জীবনকে আচ্ছন্ন করে দিচ্ছে। সত্যি তো, এইভাবে যদি কারোর মাস্টার মাইন্ড চলে, আমি তার সঙ্গে পাল্লা দিয়ে পারবো কি করে? পারছিও না। সোশ্যাল মিডিয়ার এই ট্র্যাপে ঢুকে পড়েছি। আমার অনেকটা সময় অপচয় হচ্ছে, প্রচুর কাজ পাহাড়ের মতো জমে আছে, কিন্তু বারংবার আমি ওই মাস্টার মাইন্ডের কাছে হেরে যাচ্ছি। এখন ধরেই নিয়েছি এর থেকে মুক্তির উপায় নেই। প্রথম কথা হলো, এর থেকে মুক্তির উপায় নেই। ওরে বাবারে, ফোন ব্যবহার করছি মানেই আমার দুর্বলতা, আমি আমার সমস্ত আত্মসংযম হারিয়ে ফেলেছি, এই বাক্যগুলিকে আগে আমরা একটু চ্যালেঞ্জ করব। এই প্রত্যেকটি বাক্য আমার কাছে আমার ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলছে। আগে সেই প্রশ্নটার উত্তরে চোখে চোখ রেখে বলুন, আমার নিয়ন্ত্রণে আমি আছি। বিশ্বাস করুন, পৃথিবীর কোনো মাস্টার মাইন্ড নেই যা আপনার মনকে নিয়ন্ত্রণ করতে পারে। আপনার মন আপনার আয়ত্তে, এই ক্ষমতা আপনার আছে, আমার আছে, আমাদের প্রত্যেকের আছে, আমাদের প্রত্যেকের আছে। আমরা বহু সময় সেই ক্ষমতার সম্পর্কে অবগত হচ্ছি না, যার ফলে আমরা মন যেদিকে আমাকে নিয়ে চলে যাচ্ছে সেদিকেই প্রায় চোখ বন্ধ করে হাঁটছি। হ্যাঁ, সেখানে কোনো মাস্টার মাইন্ডের ভাবনা থাকতে পারে, বিপণন থাকতে পারে। নিশ্চয়ই একটা সোশ্যাল মিডিয়ায় প্রোডাক্ট যদি কেউ লঞ্চ করে, দেখুন সে তো চাইবে আমি সে প্রোডাক্ট দেখি। আজকে যদি আমি একটা অ্যাপ নিয়ে আসি বাজারে, তার পেছনে তো আমারও অনেক বিনিয়োগ থাকবে। আমি কি চাইবো না মানুষ অ্যাপটা ব্যবহার করুক, তাতেই আচ্ছন্ন থাকুক? তারা তাদের কাজ করছেন এবং গোটাটা পুরোটাই খুব ক্ষতি করবেন বলে করছেন। আমি না এই এত অবিশ্বাসী মানসিকতাতেও বিশ্বাসী নই। তারা কিছুটা উপকারে আসছেন, কিছুটা অপকারে আসছেন। যে কোনো কিছুই মাত্রাতিরিক্ত হলে সমস্যা তৈরি করতে পারে। এমনকি জল না খেলে বাঁচবো না, কিন্তু অতিরিক্ত জল খেয়ে ফেললে শরীর খারাপ হতে পারে। তো তাহলে সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রেও বা যে কোনো ধরনের স্ক্রিনের মধ্যে দিয়ে বা যে কোনো কিছুর ক্ষেত্রেই মাত্রা রাখবো কতটা, কোনখানে গিয়ে মাত্রা টানবো, এ যদি আমি ছেড়ে দিই, এ যদি আমি আমার নিয়ন্ত্রণে না রাখি, আমার সমস্যা অনিবার্য। সেখানে অন্যেরা আর কিভাবে আমায় ভুলিয়ে নিয়ে গেল, তাদের দিকেই যদি আঙুল তুলতে থাকি, তাহলে স্পন্দনা এজেন্সিটা আর আমার হাতে থাকে না। আমি গোড়াতেই হাল ছেড়ে দিচ্ছি। হ্যাঁ, মুক্তির উপায় আছে, কিন্তু মুক্তির উপায় মানে বঞ্চিত হয়ে যাওয়া নয়, ওকে জীবন থেকে সরিয়ে দেওয়া নয়। যিনি লিখেছেন তার সাইকিয়াট্রিস্ট বলেছেন রেস্ট্রিক্ট করতে, উনি কিন্তু বলেননি আপনি ফোনকে জীবন থেকে সরিয়ে দিন। আমার মনে হয় না এ কথা কেউ এখন বলবেন। আমাদের জীবনে এই টেকনোলজির, এই গ্যাজেটটির, এই গ্যাজেটের সঙ্গে যুক্ত নানান অ্যাপের এই মুহূর্তে বিরাট প্রাসঙ্গিকতা আছে। আমরা তো অন্য সময়ের অংশ হয়ে গেছি। তো ধরুন যখন টেলিভিশন এসেছিল, তখন ওই আশঙ্কা এসেছিল সবাই সারাদিন টিভি দেখবে, আর কোনো কাজকর্ম করতে পারবে না। তা তো হয়নি, জীবনের অংশ হয়ে রয়ে গেছে। কখনো তার কাছে ফিরি, কখনো ফিরি না। একইভাবে ফোন শুধুমাত্র তো বিনোদনের অংশ নয়, সত্যি অনেক কাজেরও অংশ হয়েছে। লকডাউনের সময় যারা লিখেছেন যে ওই ফোন থেকে তখন আমরা পড়াশোনা করতাম, সেই সুবিধে দিয়েছিল তো ফোন। অনলাইনের প্ল্যাটফর্ম যদি সত্যিই আমরা না পেতাম, অনেক দিন গোটা পড়াশোনার বিষয় থেকে বিযুক্ত হয়ে যাচ্ছিলাম। তো কত কাজ থেমে যেত ভাবুন তো। আজও কত ধরনের হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে দিয়ে আমরা কাজ করছি। ফলত আমরা এই যন্ত্রটিকে যন্ত্রণা হিসেবে নিজের জীবনে রাখবো, নাকি আমি ঠিক করব তার প্রয়োগ কোথায় থাকবে, কতটা থাকবে? আসুন সেইখানে আমরা আরো একটু সচেতন হই। ব্যবহার করে ফেললেই অপরাধ বোধের দরকার নেই। ব্যবহারকে আমি মডারেশনে আনবো, ডেপ্রিভেশনে নয়। আমি একেবারে বঞ্চনার কথা বলছি না, আমি কিছুটা নিজের আয়ত্তে রাখতে বলছি, নিয়ন্ত্রণে রাখতে বলছি। সেখানে যদি আমার নিজের সঙ্গে নিজের একটা বোঝাপড়া থাকে যে এই সময়টাতে আমি এই অ্যাপগুলোতে ঢুকি না। ধরা যাক
আমি যে জিনিসগুলি দেখলে আরো মনের দিক থেকে ভেঙে পড়তে পারি, আমার অবসাদ আরো বাড়তে পারে, আমি ওই কন্টেন্টগুলো থেকে সরি। কিন্তু আপনাকে বলছি, নাম প্রকাশ অনিচ্ছুক, মেজর ডিপ্রেসিভ এপিসোড যখন আপনার হয়, সেই সময় এমন অনেক কন্টেন্ট আপনি ইউটিউবেও পেতে পারেন, যা শুনলে হয়তো আপনার মনের উপর প্রলেপ পড়বে। কেন সরবেন তার থেকে? হিরণ তার কাছে, থাকুন তার সঙ্গে। এমন সংলাপের সঙ্গে থাকবেন না যে সংলাপ আবারও আপনাকে বোধ করাবে সবাই দারুণ খুশি, আমি একাই দুঃখী। সেইখান থেকে সরুন। ইনফ্যাক্ট স্পন্দনা, তোমাকেও বলবো, তোমার মাস্টার তুমি, তোমার মাইন্ডকে তুমি তোমার নিয়ন্ত্রণে নাও। তোমার যদি মনে হয় যে আমি এখন কিছুক্ষণই সোশ্যাল মিডিয়ার অংশ হব না, দরকার হলে যখন আমি একটু খুব গুরুত্বপূর্ণ পরীক্ষার পড়াশোনা করছি, আমি ডেটাটা অফ করে রাখবো মোবাইলের, বা আমি এই অ্যাপের নোটিফিকেশন অফ করে রাখবো। এটুকুও তো পদ্ধতি আমরা অবলম্বন করে দেখতে পারি। কোন মাইন্ড এসে আমার ফোন আমি কিভাবে চালনা করব বলে দিয়ে যেতে পারে বলতো? আমার আঙুল চালনা করবে, আর আমার আঙুলকে চালনা করবে আমার মস্তিষ্ক। সে মস্তিষ্কের ঊর্ধ্বে আমি আছি। সে আমির এতই ব্যাপ্তি যে সে আমিকে যদি আমি ছোট করে দেখি, সেখানে আমার দেখার ভ্রান্তি আছে। সেইখানে যদি আমরা নিজেদেরকে আরো একটু নিজের আয়ত্তে আনতে পারি, তাহলে ফোন আমাকে চালনা করবে না, চলমান ফোনকে চালনা করবো আমি।